Okay. So thank you, ladies and gentlemen. Let us begin with Christopher Marlowe's Edward II. In the previous class, we have talked about the introduction of Edward II. Edward II is basically a historical play written by Christopher Marlowe. And in the previous class, we have introduced you with Christopher Marlowe. Who was Christopher Marlowe? Christopher Marlowe was actually one of the most prominent Renaissance dramatists. তো সেই ক্রিস্টোফার মার্লোর প্লেয়ের ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম যে মার্লোজ প্লেজ আর basically like a cryogenic rocket. A protagonist rises like a rocket. তার জীবনে উত্থান হয় রকেটের মতো. Be it any protagonist. For example, be it Chamberlain, from a shepherd, he goes on in becoming the king of the universe. Be it Dr. Faustus, from a mere professor of the University of Wittenberg, he wanted to become actually the emperor of the entire world. Knowledge seeker পৃথিবীর সমস্ত ধরনের জ্ঞানের আধার হতে চান ক্রিস্টোফার মার্লোর হিরোরা, এবং সেই জন্যই ক্রিস্টোফার মার্লোর হিরোদেরকে বলা হয় দ্য রিচার. সো Marlowean protagonists are generally known as the overreacher, one who reaches beyond himself or herself. যার এতটাই ক্ষমতা এবং hence they are known as RENAISSANCE, ideal Renaissance protagonists. Renaissance মানে নবজাগরণ, কারণ Renaissance was completely a paradigm shift, a complete change. মানুষের চিন্তা ভাবনা সমস্ত কিছু জগতে এই Renaissance was a complete change, সম্পূর্ণ পরিবর্তন ছিল. মানুষ প্রথমবার ভাবতে শুরু করলো তার নিজের মধ্যে এই বিরাট বড় ক্ষমতা রেখে রয়েছে গোটা পৃথিবীর মধ্যে পরিবর্তন আনার. এবং তোমাদের যে প্রতিটা নাটক এই তোমাদের সিলেবাসে যে এবারে রেকমেন্ডেড আছে, be it Macbeth, be it for example Christopher Marlowe's Edward II, প্রত্যেকটার মধ্যেই একটা ক্যারেক্টার. ইন কেস অফ দ্য Edward II, it is younger Mortimer, যে তার ভয়ঙ্কর অ্যাম্বিশনের মধ্যে দিয়ে নিজেকে ওভারটেক করে, এবং এই গল্প মার্লো তার প্রতিটা গল্পের মধ্যে লিখে গেছে. কিন্তু ক্রিস্টোফার মার্লোর Edward II is actually a kind of different play. সবাই একটু অ্যাড করি. Christopher Marlowe's Edward II is actually a different kind of play from the other plays of Christopher Marlowe. Why? Because here the protagonist is extremely weak. নিজে অত্যন্ত দুর্বল, সে দুর্বল, এবং he is also dependent upon a base minion. Base minion মানে তার তলাতে যে নিচু তলার একজন কর্মী, বা base minion known as Piers Gaveston. তারপরে ইমোশনালি সে অনেকটাই ডিপেন্ডেন্ট. he engages into a homoerotic or homosexual love affair with him. সেই সময় একটা অত্যন্ত স্ক্যান্ডালাস ব্যাপার যে একটা কিং, একটা রাজা একটা হোমোসেক্সুয়াল অ্যাফেয়ারের মধ্যে যুক্ত হয়ে পড়েছে. তাহলে এডওয়ার্ড দ্য সেকেন্ডের এই যে পুরো এডওয়ার্ড দ্য সেকেন্ডের যদি আমাদেরকে বলতে বলা হয় যে হোয়াট ইজ দ্য ট্র্যাজেডি অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড, হোয়াট ইজ দ্য মেন ট্র্যাজিক ফোকাস অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড, হিয়ার ইজ আ কিং who fails to divide between the private and the public. আমাদের প্রত্যেকের জীবনে এই দুটি অংশ থাকে, প্রত্যেকের জীবনে. For example, for me, my public personality is the personality of a teacher. আমি একজন শিক্ষক,
আমার কিছু শিক্ষক সুলভ আচরণ করার প্রয়োজন আছে। আমি যা খুশি তাই করতে পারি না আমার জীবনে। আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সত্তা আছে অ্যাজ আ টিচার ইন কৃষ্ণচন্দ্র কলেজ, বাট মাই প্রাইভেট লাইফ ইজ ডিফারেন্ট। এখানে আমি আমার মা একজন সন্তান, আমি একজন বন্ধু, আমার ফ্রেন্ড, I am I can be a companion of someone, I can also be a lover। এবার আমি যদি আমার এই সত্তাটা, আমার ব্যক্তিগত সত্তার সঙ্গে আমার পাবলিক সত্তা, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ সত্তা, আমার প্রশাসনিক সত্তাকে গুলিয়ে ফেলি, তাহলে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হি হ্যাজ আ পাবলিক ফেস, সে যদি তার এই পাবলিক সত্তার সঙ্গে তার প্রাইভেট সত্তাকে গুলিয়ে ফেলে এবং সে সমস্ত ধরনের সুবিধা তার নিজস্ব লোকজনকে দিতে আরম্ভ করে, যেটা এডওয়ার্ড দ্য সেকেন্ড করবে। এডওয়ার্ড দ্য সেকেন্ড বলছে, তুমি আমার সিল নিয়ে নাও, আমার ক্ষমতা নিয়ে নাও, আমার পাওয়ার নিয়ে নাও। পিয়ার্স জেমস্টনকে বলছে। তাহলে কি হতে পারে? তাহলে there will occur a complete collapse of the administrative machinery। বুঝতে পারছো যে একজন রাজা, তার এক ধরনের রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটি রয়েছে। সেই রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটি যদি সে ব্যক্তিগত একজনকে দিয়ে দেয়, তাহলে তুমি যা করার করো, আমার আর কিছু করার নেই। এর ফলে there occurs a conflict between the public and the private। এবং এই যে এডওয়ার্ড দ্য সেকেন্ডের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো গেটসটন। এই পিয়ার্স গেটসটন ঢুকে পড়বে এই দুর্বলতার সুযোগ নিয়ে এবং এডওয়ার্ড দ্য সেকেন্ডের সঙ্গে কনফ্লিক্ট ঘটবে। এডওয়ার্ড দ্য সেকেন্ড ভার্সেস দ্য নোবিলিটি। নোবিলিটি মানে দ্য অ্যারিস্টোক্র্যাট, যারা সেই সময় প্রচুর পরিমাণে জমি হোল্ড করতো, বেসিক্যালি জমিদারের ইকুইভ্যালেন্ট, দ্য লর্ডস, দ্য ডিউকস এন্ড আদার্স, তারাই নোবিলিটির মধ্যে পড়ছে। যারা ব্লু ব্লাডেড অ্যারিস্টোক্র্যাটস, যাদের ছোট্ট ছোট্ট ক্যাসেল রয়েছে। এই ছোট ছোট বিরাট বড় ক্যাসেল নিয়েই তো একটা রাষ্ট্র তৈরি হয় এডওয়ার্ড দ্য সেকেন্ডের। এই প্রাইভেট এবং পাবলিক এই দুটোর কনফ্লিক্টের পরেই ফলেই শেষ হয় এডওয়ার্ড দ্য সেকেন্ড। তো আমরা যদি এবার বেশ কয়েকটা ইনফরমেশন, হিস্টোরিক্যাল ইনফরমেশনের দিকে আমরা একটু চোখ রাখার চেষ্টা করব। প্রথমে বেসিক থিংস ফার্স্ট, আমি আগের ক্লাসে মোটামুটি বলেছিলাম। এডওয়ার্ড দ্য সেকেন্ড প্লেটা কবে লেখা হচ্ছে? এডওয়ার্ড দ্য সেকেন্ড প্লে for the first time বলে পাবলিশড হচ্ছে। the play was entered into the register। তখন তো রেজিস্টার থাকতো। রেজিস্টার মানে নাটকের, মানে কোন কোন নাটক কবে পাবলিশড হলো তার জন্য মিউনিসিপ্যালিটি অফ লন্ডনের রেজিস্ট্রেশন করতে হতো। So the play was entered into the stationer's register on 6th of July 1593 and it was published actually after Marlowe's death। মার্লোর মৃত্যুর পরে পাবলিশ হয়। মার্লো মারা যায় 1593 1594 সেটি পাবলিশ হয়। তার মানে 1596 এই নাটক লেখা হচ্ছে about a medieval actual Edward II, who was the king of the England, was born in the year 1284 and died in the year 1327। This is Edward II। Edward II এর কোনো অ্যাকচুয়াল পোর্ট্রেট পাওয়া যায় না, কিছু মরমর মূর্তি বা এফিগি পাওয়া যায় গ্লস্টার ক্যাথিড্রালে। এডওয়ার্ড II এর একটা এফিগি, এফিগি মানে a kind of sculpture, and he became the king of England from 1307 to 1327। তার প্রায় 250 বছর বাদে লেখা হচ্ছে Edward II। So Edward II became king in 1307 and he was abdicated in 1327। এই 20 বছরের গল্প মার্লো এডওয়ার্ড দ্য সেকেন্ড প্লে এর মধ্যে, যেটা 3 ঘন্টার নাটক, 5 অ্যাক্ট প্লে, এই 20 বছরের ঘটনা তিনি কম্প্রেসড ফর্মে ছোট্ট করে
কিছু অ্যাডিশনস অল্টারেশনস করে কম্প্রেসড ফর্মে এই 20 বছরের হিস্টোরিক্যাল ঘটনা ঢোকাবার চেষ্টা করেন ইন দ্য ড্রামা এডওয়ার্ড দ্য সেকেন্ড। এবং তিনি তার এই পুরো যে ঘটনাটা লাইফ স্টোরি অফ দ্য এডওয়ার্ড দ্য সেকেন্ড কোনখান থেকে পান? বিখ্যাত সোর্স টেক্সট অফ দ্য কন্টেম্পোরারি রেনেসাঁস হিস্ট্রি প্লেস। সেই সময় রেনেসাঁস হিস্ট্রি প্লেসের প্রায় সমস্ত উৎস গ্রন্থ যে বই ছিল তার নাম হচ্ছে হলিনশেড, রাফায়েল হলিনশেডের লেখা হলিনশেডস ক্রনিকলস, এটা পাবলিশ হয় 1587 এ। ম্যাকবেথের টেক্সট হচ্ছে রাফায়েল হলিনশেডের লেখা ক্রনিকলস। রাফায়েল হলিনশেড কে ছিল? ওয়াজ অ্যান ইংলিশ অর ব্রিটিশ ক্রনিকলার। তার কাজ ছিল ইতিহাসের সমস্ত ঘটনাগুলোকে সাল তারিখ মানে ক্রনিকল মানে কি? ক্রনিকল ইজ নট অ্যাবাউট হিস্টোরিক্যাল ইনসাইট বাট ইট ইজ অ্যাবাউট ইনফরমেশন, যে 1536 এই ঘটেছে, 1323 এই ঘটেছে, 1814 এই ঘটেছে, পরিষ্কার। এই ইনফরমেশন বা সোর্স হাউস থেকে মার্লো নিজের নাটকটা নেন। বলো এতদূর পরিষ্কার কি পরিষ্কার না? পরিষ্কার? বেশ, এইবার তাহলে আমরা এতক্ষণে জেনে গেছি এডওয়ার্ড দ্য সেকেন্ড একটা উইক কিংকে নিয়ে লেখা নাটক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু দেখার চেষ্টা করব যে এই এডওয়ার্ড দ্য সেকেন্ডের মানে আমরা একটা সিন ওয়াইজ সামারি তো করবই এবং টেক্সটের দিকে দেখাবো। তার আগে আমরা একবার দেখে নেব এডওয়ার্ড দ্য সেকেন্ডে কারা কারা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। ক্যারেক্টার গুলো না জানলে তো আমরা কি সামারিটা করে বুঝতে পারবো না। আমরা এবার চরিত্রগুলোর দিকে তাকিয়ে দেখে নেবো। আসার চেষ্টা করছে না, আমরা এবার চরিত্রগুলোর দিকে তাকিয়ে দেখে নেব এবং তারপরে আমরা টেক্সটের মধ্যে এসে আমরা চেষ্টা করব যে টেক্সটের এই সামারিটার দিকে একবার তাকানো। এক সেকেন্ড, দেখতে পাচ্ছ? বলো দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার। এই গল্পের যিনি মূল চরিত্র তিনি হচ্ছেন ইংল্যান্ডের প্ল্যান্টাজেনেট ডাইনাস্টি। The Plantagenet dynasty is a famous dynasty of England. Remember that English kings have many dynasties. For example, Elizabeth I belongs to the house of the Tudor. ওদের ডাইনাস্টি বিভিন্ন নাম আছে। টুডর, TUDOR, একটা বিশেষ লাইনের নাম। লাইন মানে ইনহেরিটেন্স লাইনের নাম। সেরকম হাউস অফ দ্য প্ল্যান্টাজেনেট আর একটা লাইনের নাম। বিভিন্ন বংশের নাম বেসিক্যালি, বংশ পরম্পরায় রাজা বিভিন্ন জমিদারির নাম বলা যায়। তো এইরকমই একটা যদি জিজ্ঞেস করে শর্ট কোয়েশ্চনে যে ইন হুইচ হাউস ডাজ এডওয়ার্ড দ্য সেকেন্ড বিলংস টু, হি বিলংস টু দ্য হাউস অফ দ্য প্ল্যান্টাজেনেট, PLANTAGENET, হাউস অফ দ্য প্ল্যান্টাজেনেট রয়্যাল হাউস which originated from the French county of the Anjou। এরা কিন্তু অরিজিনাল ইংলিশ ছিল না, এরা এই ফ্রেঞ্চ কাউন্টি অফ দ্য আনজিউ থেকে এদের উত্থান হয়েছে। এছাড়াও আরো অনেক ধরনের হাউস, হাউস অফ ল্যাঙ্কাস্টার, হাউস অফ ইয়র্ক, এগুলো হচ্ছে প্ল্যান্টাজেনেটের ক্যাডেট ব্রাঞ্চ। এখান থেকে এই হাউস অফ ল্যাঙ্কাস্টার এবং হাউস অফ ইয়র্ক বেরিয়েছে, যেখান থেকে পরবর্তীকালে হেনরি দ্য সেকেন্ড এবং রিচার্ড দ্য থার্ড রাজা হবেন। ঠিক আছে, তো এই হাউসে বিলং করেন ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড। আমরা আমাদের বুঝতে হবে এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাকচুয়ালি রাজা হচ্ছেন এডওয়ার্ড দ্য ফার্স্ট এর পরে, আর এডওয়ার্ড দ্য সেকেন্ড এর পরে হবেন এডওয়ার্ড দ্য থার্ড। বেসিক্যালি এই নাটক শুরু হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড যেদিন রাজা হচ্ছেন আফটার দ্য ডেথ অফ দ্য এডওয়ার্ড দ্য ফার্স্ট। তিনি রাজত্ব পাচ্ছেন এবং পেয়েই পিয়ার্স গেটস্টনকে ব্যানিশ করে দিয়েছিল তার বাবা, কারণ তার উপরে বিকজ অফ সাম ব্যাড ইনফ্লুয়েন্সেস অফ হিম, তার উপরে খারাপ প্রভাব পড়ে।
সে একটা হোমোসেক্সুয়াল লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়ছে। সেগুলো তার বাবা তাকে ব্যানিশ করে দিয়েছিল। এডওয়ার্ড দ্য সেকেন্ড সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে সে গেমস্টপকে ডেকে দিচ্ছে, বলছে এসো আমরা দেখবো। সে টেক্সটের লাইনগুলো এসো এবং এসে নিজের সিংহাসন, তুমি আমার মানে তুমি আমার রাজ্য সামলাও, এসো এবং নিজের সিংহাসন সামলাও, বলছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। তাহলে এডওয়ার্ড দ্য সেকেন্ড এই গল্পের মেন প্রোটাগনিস্ট, যাকে কেন্দ্র করে পুরো নাটকটা চলছে। হি ইজ দ্য কিং অফ দ্য ইংল্যান্ড ফ্রম দ্য প্ল্যান্টেজেনিক ডাইনাস্টি। হি ইজ দ্য ট্র্যাজিক সেন্টার, the tragic protagonist of this play, and his reign is marked by political turbulence, favoritism, and personal vulnerabilities. Favoritism মানে কাউকে ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, তাকে ফেভারিটিজম বলে। তার কোনোভাবে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সুযোগ পাওয়ার কথা নয়। আমার সেই পাওয়ার রয়েছে, আমি ঢুকিয়ে দিলাম কাউকে কোন একটা জায়গাতে, আমার ফেভারিট, তাকে ফেভারিটিজম বলে। এটাকে নেপোটিজম বলা হয় বলিউড টার্মিনোলজিতে। আমার নিজের ইন্ডাস্ট্রি, আমার নিজের প্রোডাকশন হাউস রয়েছে, আমার মনে হচ্ছে সেখানে তোমাদেরকে চান্স দেওয়া দরকার, আমার কয়েকজন প্রিয় লোকজনদের আমি চান্স দিলাম। কিন্তু ব্যাপারটা যে বলিউডে করা সম্ভব, সিনেমা আমি নিজের টাকায় করছি, কিন্তু এই কিংশিপ্ত রাজত্ব তো সেটা করা সম্ভব নয়, কারণ জনগণের ট্যাক্সের টাকায় আমি চালাচ্ছি, তার কাছে আমি ট্যাক্স আদায় করছি। ঠিক আছে, তোমরা বলতে পারো যে পাবলিকের টাকায় তো সিনেমা হয়, কারণ সেখান থেকেই তো লাভ তৈরি করে, কিন্তু সেটা তো সে এন্টারটেনমেন্টের জন্য দিচ্ছে, তোমাকে তো জোর করে নিয়ে যাওয়া হয়নি, সেখানে সেই সিনেমা হলে তুমি নিজের ইচ্ছায় গেছো। এখন কারণ যাহার নেপোটিজম করলো কি করলো না, অনেক কিছু এসে যায় না। কিন্তু যদি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেপোটিজম করে বা একজন রাজ্যের মন্ত্রী নেপোটিজম করে, সেটা একটা উন্নত দণ্ডনীয় অপরাধ। বুঝতে পেরেছো? ফলে এই হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ডের মোটামুটি চরিত্র। এডওয়ার্ড দ্য সেকেন্ডের চরিত্র আমরা দেখলাম। এরপরে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট চরিত্র, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে পিয়ার্স গেটসন। গেটসন কে? দ্য ফ্রেন্ড অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড, আ ফ্রেঞ্চ নোবেলম্যান ফ্রম গ্যাসকনি। গ্যাসকনি একটা ফ্রেঞ্চ এরিয়া, সেটা একটা নোবেলম্যান অ্যান্ড দ্য ইন্টিমেট কম্প্যানিয়ন অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড। এডওয়ার্ড দ্য সেকেন্ডের খুবই ক্লোজ বা কাছের লোক, সবসময় এডওয়ার্ড দ্য সেকেন্ডের সঙ্গে। গেটসন উইলস এক্সট্রা অর্ডিনারি ইনফ্লুয়েন্স অ্যাট কোর্ট। ভয়ঙ্কর ক্ষমতাটা এডওয়ার্ড দ্য সেকেন্ডের উপরে প্রভাব বিস্তার করতে পারে। And elevated to the Earl of the Cornwall, তাকে একটা কর্নওয়াল বলে একটা জায়গার আর্ল, একটা পজিশন, আর্ল পর্যন্ত করে দেবেন কিং। And his rise incites the wrath of the nobility. Wrath means anger. সে ভয়ঙ্কর নোবিলিটির অ্যাঙ্গার তৈরি করবে। ইনফ্যাক্ট পিয়ার্স গেটসনের প্রেজেন্সের ফলে আরো একজন ক্যারেক্টার, এই গল্পে অনেকগুলো ডাইনামিক ক্যারেক্টার্স রয়েছে rather than the flat characters. Flat character আর dynamic character মানে কি? ক্লাসের মধ্যে হবে what is a flat character and what is a dynamic character? Anyone in the class? Flat character and dynamic character. E.M. Forster basically তার যে treatise on the novel উপরে তিনি একটা এসে বই লেখেন বেসিক্যালি, সেখানে তাকে ফ্ল্যাট ক্যারেক্টার বলেন এবং তাকে ডাইনামিক ক্যারেক্টার বলে তার ডেফিনেশন দেন তিনি। ফ্ল্যাট ক্যারেক্টার মিনস এ ক্যারেক্টার হু নেভার চেঞ্জেস, CHANGES, যেটা কখনো গোটা টেক্সট জুড়ে চট করে পরিবর্তন করেন না। পরিবর্তনের মধ্যে দিয়ে সাধারণত ফ্ল্যাট ক্যারেক্টাররা যায় না। বুঝতে পেরেছো? ইজ নোন অ্যাজ দ্য ফ্ল্যাট ক্যারেক্টার। এই গল্পে অনেকগুলো ফ্ল্যাট ক্যারেক্টার রয়েছে। ফর এক্সাম্পল পিয়ার্স গেটসন, ফ্ল্যাট ক্যারেক্টার, একই রকম ভাবে রয়েছে। অনেকটাই বলা যেতে পারে এডওয়ার্ড দ্য সেকেন্ড নিজে, যদিও শেষ দিকে তার মধ্যে একটু পরিবর্তন আসবে, কিন্তু মোটামুটি গোটা প্লে জুড়ে সে নিজেতেই রয়েছে। সে মনে করে সে গিলস্টনকে ভালোবাসবে, সে গিলস্টনের পরে স্পেন্সারকে সে ভালোবেসেছে। সে এমন একটা কিং হু ইজ আ ফেল কিং, সে সবসময় he actually mixes up between the private and the public.
সবসময় ব্যক্তিগত স্তর এবং পাবলিক স্তর এই দুটো গুলিয়ে এসে ফেলি, কিন্তু এই গল্পে অনেকগুলো ইন্টারেস্টিং ডায়নামিক ক্যারেক্টার রয়েছে, যাদের পরিবর্তন আসবে। ধরা যাক কুইন ইসাবেলা গল্পের অন্যতম ইম্পর্টেন্ট ডায়নামিক ক্যারেক্টার, যে এক সময় ছিল a very weak queen, emotionally dependent upon the Edward II, বারবার বলছিল নোবেলম্যানদের যে আমাকে এডওয়ার্ড দ্য সেকেন্ড কে দাও, এডওয়ার্ড দ্য সেকেন্ড কে আমার প্রয়োজন, আমি ইমোশনালি ডিপেন্ডেন্ট, তার মধ্যে তোমরা ট্রান্সফরমেশন আনার চেষ্টা করো। সেই কুইন কিন্তু গেটসের উপর এতটাই রেগে যাবে, রেগে গিয়ে একটা অ্যাম্বিশিয়াস পার্সনে পরিণত হবে, এবং she will eventually engage herself in an extramarital love affair with younger Mortimer. Younger Mortimer এর সঙ্গে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে তিনি জড়িয়ে পড়বেন, এবং she will conspire against Edward II. বলো বসির, কি বলছো? Macbeth is a dynamic character. Definitely, Macbeth is a dynamic character. ভাবো একটা ক্যারেক্টার who at first was the thane of the Cawdor, the thane of the Glamis, then he becomes the thane of the Cawdor. সেখান থেকে উইচরা বললো যে thou shalt become the king, তুমি রাজা হবে, তার নিজের মধ্যে কনস্ট্যান্ট ট্রান্সফরমেশন চলছে। ডায়নামিক মানে ওয়ান হু ইজ নট স্ট্যাটিক। স্ট্যাটিক মানে যার মধ্যে কোনো পরিবর্তন আসে না, যে একই রকম থাকে। ডায়নামিক মানে যার সাইকোলজিক্যাল টার্মোয়েল হয়, যে নিজের ভিতরটা পাল্টে যায়। যে কোনো শেক্সপিরিয়ান প্রোটাগনিস্ট, be it Hamlet, be it Macbeth, be it King Lear, they are all dynamic characters. Shakespearean tragedy is a tragedy about collapsed selfhood. যেটা কথা বারবার এসি ব্যান্ডে বলেছেন, collapsed selfhood মানে নিজের ভিতরটা ভেঙে পড়ে যাবে। একটা বাড়ি ঢালাইয়ের ছাদটা পুরো ভেঙে পড়ে যাবে, ধৈর্যের নতুন সেলফের জন্ম হবে। একজন থিং অফ কডর, হি গোজ অন ইন মার্ডারিং হিজ ওন কিং, নিজের রাজাকে খুন করছে নিজের ক্যাসেলের মধ্যে ইনভাইট করে। শুধু তাই নয়, হি গোজ অন মার্ডারিং ব্যাংকো's এল্ডার ফ্যামিলি, ম্যাকডাফ's ফ্যামিলি। নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের সমস্ত বন্ধু, চারপাশের সমস্ত নোবেলম্যানদের পরিবারকে খুন করে উড়িয়ে দিচ্ছে। ফলে ম্যাকবেথ ভাড়াটে গুন্ডাতে পায়ে পরিণত হচ্ছে জীবনের একটা টাইমে, যদিও তার মধ্যে সেলফ রিয়েলাইজেশন আছে। হি ইজ হিমসেলফ বিকাম আ মার্ডারার, একজন লেসার কিং বাট মোর অফ আ মার্ডারার প্রায় ট্রান্সফর্ম হচ্ছে। ফলে নিজের মধ্যে যে মারাত্মক পরিবর্তন আসছে। যে কোনো ট্র্যাজেডি ক্যারেক্টার, ওথেলো, the mood of the Venice, he goes on in increasing suspicion against her wife Desdemona. তার ওয়াইফ ডেসডিমোনাকে সে সন্দেহ করতে আরম্ভ করছে যে ডেসডিমোনা আদৌ ক্যাসিয়াসের সঙ্গে একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ছে কি পড়ছে না। সে নিজের ভেতরে একটা পরিবর্তন আসছে যে সে খুন পর্যন্ত করছে নিজের ওয়াইফকে গলা টিপে, এটাকে এত ভালোবাসত। কিন্তু তোমরা অথৈব একটি নাটক দেখে থাকো, নাটকটা মানে স্টেজের মধ্যে তো তোমরা দেখতে পাবে না, এখন নাটকটা চলতে আছে, যদিও মানে সেটা আর কোনো ভালো ফর্মে নেই। অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করেছেন নাটকে, সেটা একটা বেঙ্গলি অ্যাডাপ্টেশন অফ ওথেলো। ওথেলো হিংসা নিয়ে। যে কোনো শেক্সপিরিয়ান প্রোটাগনিস্টের মধ্যে একটা হ্যামার্শিয়া থাকবে। হ্যামার্শিয়া মিন্স a tragic law, and hubris থাকবে। হিউব্রিস মানে এক্সেসিভ প্রাইড, ভয়ঙ্কর অহংকার, এবং সেই হ্যামার্শিয়ার হিউব্রিস থেকে সেই শেক্সপিরিয়ান প্রোটাগনিস্টের পতন হবে। Any Shakespearean tragedy is a tragedy of collapsed selfhood. It's a tragedy of the collapsed selfhood, in which the self completely changes, the self transforms. Queen Isabella is a dynamic character. There is another dynamic character in this play, Kent, the brother of Edward II. প্রথম থেকে সে এডওয়ার্ডকে ভাই হিসেবে প্রথম দিকে সাপোর্ট দিচ্ছিল, কিন্তু তার এই যে অ্যাফেয়ার উইথ গেবস্টন সেটা সে মেনে নিতে পারছিল না। তাই সে কুইনের পক্ষ নেয় এবং ইয়াঙ্গার মর্টিমার এবং নোবেলদের পক্ষ নেয়। পরবর্তীকালে আবার যখন এক্সট্রাম্যারিটাল লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে কুইন ইসাবেলা এবং এডওয়ার্ড থেকে,
তারা মারার কনস্পিরেসি করে, Kent again became switches side on Edward II. Edward II এর সাইডে আবার চলে যায়। এই গল্পে আরো একজন ক্যারেক্টার যে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার কিন্তু ডায়নামিক ক্যারেক্টার, তার নাম হচ্ছে ইয়াঙ্গার মর্টিমার। অনেকেই গল্পের নায়ক তাকে বলে, এডওয়ার্ড II কে না বলে Mortimer was a noble who was sympathetic to Queen Isabella at the very beginning of the text. যে প্রথম থেকে কুইন ইসাবেলার প্রতি তার একটা এক ধরনের এমপ্যাথি বা সিম্প্যাথি ছিল। তার রাজা হওয়ার আলাদা করে কোনো অ্যাম্বিশন ছিল না, কিন্তু যত টেক্সট এগিয়েছে আমরা দেখবো when he became very close to Queen Isabella, তার তত বেশি রাজত্বের প্রতি লোভ বেড়েছে, লোভ, লালসা, হিংসা মানুষকে পাল্টে দেয়, সারা জীবনের মতো চেঞ্জ করে দেয়। এবং যে কোনো শেক্সপিয়ারিয়ান বা রেনেসাঁস ট্র্যাজেডি পড়লেই এটা বোঝা যায় হ্যামলেট ইজ নাথিং বাট আ ট্র্যাজেডি অফ প্রোক্রাস্টিনেশন। কি হয়েছিল হ্যামলেটের আঙ্কেল লরিয়াস হ্যামলেটের বাবার কানে বিষ ঢেলে যখন ঘুমোচ্ছিল তাকে হত্যা করে। কানে বিষ ঢেলে একটা মেটাফর হতে পারে, একটা সিম্বল হতে পারে, আসলে হয়তো ভাবে মারেনি, কিন্তু শেক্সপিয়ার বলে যে কানে বিষ ঢেলে তাকে মেরে ফেলা হয় এবং হ্যামলেট ডেনমার্ক থেকে এসে হাজির হয় প্রতিশোধ নিতে। তার পড়াশোনা ছেড়ে এবং দেখে her mother engages in an herself in an extramarital love affair with his uncle Claudius, তার কাকার সঙ্গে তার মায়ের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে। হ্যামলেট জানে না কি করবে, সে প্রতিশোধ নেবে না। এই যে বললাম একটু আগে, যে কোনো শেক্সপিয়ারিয়ান প্রোটাগনিস্টের মধ্যে থাকবে একটি হ্যামার্শিয়া। হ্যামার্শিয়া is a Greek word, it means tragic flaw. কি HAMARTIA, হ্যামার্শিয়া মানে ট্র্যাজিক। কোনো একটা দোষ থাকবে, যেমন দুধে চুনা পড়ে যাওয়া, কোনো একটা জায়গায় চুনা পড়ে যাবে। ইন কেস অফ দ্য ম্যাকবেথের ক্ষেত্রে ট্র্যাজিক ফ্লটা কি? অ্যাম্বিশন, ভয়ঙ্কর অ্যাম্বিশন। তার অ্যাম্বিশন চাই, তার আরো লোভ, তার রাজত্ব চাই। ইন কেস অফ দ্য হ্যামলেট এটা কি? প্রোক্রাস্টিনেশন। মারবো কি মারবো না এটা তো আছে, পড়বো কি পড়বো না, কোনো দেরি আছে। ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন, এখনই কি পড়াশোনা শুরু করার দরকার? রিল্যাক্স তৈরি ঘুরে দাঁড়াই। হ্যামলেটও তাই, হ্যামলেটের অন্য কারণ অনেক ক্রিটিকরা বলে বিকজ অফ দ্য সেক্সুয়াল রিজন। কারণ there is a psychological complex known as Oedipus complex in Hamlet. Oedipus complex মানে love towards the mother, sexual fascination, sexual attraction of the son towards the mother. এর ফলে তার যেহেতু গার্ট্রুডের প্রতি এক ধরনের দুর্বল ছিল, সে ভাবছিল সে একই পাপ তার আঙ্কেল ক্লডিয়াস করেছে, সেই একই পাপে তাকে শাস্তি দেবে কি দেবে না, মারবে কি মারবে না, নিজের ব্লাড লাইনে মারবে কি মারবে না। এই নিয়ে ভাবতে ভাবতে এত দেরি হয়ে গেল যে মাউস ট্র্যাপ প্লেটে যখন হ্যামলেট মারলো আঙ্কেল ক্লডিয়াসকে, তখন ক্লডিয়াস তাকে ঘুরিয়ে মেরে দিল। এই একই জিনিস হচ্ছে ফর এক্সাম্পল ইন ওথেলো। ওথেলোর ক্ষেত্রে তার হ্যামার্শিয়াটা কি? জেলাসি, JELOUSY, জেলাসি। ইন কেস অফ দ্য কিং লিয়ার, কিং লিয়ার এটা কি? ল্যাক অফ প্রপোর্শন। জানে না যে কতটা অবধি রুখতে হয়। এক্সপেকটেশন, ট্র্যাজেডি অফ এক্সপেকটেশন। কিং লিয়ারের তিনজন ডটার আছে, একটা হচ্ছে গনরিল, কর্ডিলিয়া। কিং লিয়ার বলবে এই তিনজন ডটারকে তাদের মধ্যে কে সব থেকে বেশি ভালোবাসে কিং লিয়ারকে পাবলিকলি বলতে। তার মধ্যে গনরিল বলবে আই লাভ ইউ লাইক দ্য মাউন্টেন্স, রেগান বলবে আই লাভ ইউ লাইক দ্য সি, সমুদ্রের মতো ভালোবাসি, বলবে পাহাড়ের মতো ভালোবাসি। শেষে গিয়ে কর্ডিলিয়াকে জিজ্ঞেস করে তুমি কতটা শো? কর্ডিলিয়া বলে আই লাভ ইউ
লাইক দ্য সল্ট, যতটা প্রয়োজন ততটা ভালোবাসি। বললো সে কি, আমি রাজা কিং লিয়ার, গোটা পৃথিবীর সামনে তুমি কোথায় বলবে যে আমি তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো ভালোবাসি? তা নয়, তুমি বলছো তুমি আমার নুনের মতো ভালোবাসো, যতটা প্রয়োজন ততটা ভালোবাসো। এই আবার কি? কর্ডিলেকে কোনো সম্পত্তি লিয়ার দিল না, তার সমস্ত সম্পত্তি গরডেল এবং রেগানের নামে তিনি লিখে দিলেন, এবং তারপরে গরডেল আর রেগান তাকে দেখলোই না। পাগলা হয়ে লিয়ার ইংল্যান্ডের হিথে হিথে প্রকৃতির করে ঘুরে বেড়াতে লাগলো, এবং শেষে অডিলি তাকে উদ্ধার করবে এবং গরডেল রেগানের এগেন্সে যুদ্ধে গিয়ে তাদেরকে হারিয়ে পুনরুদ্ধার করবে। কিন্তু ততক্ষণ শেষ হয়ে গেছে, যুদ্ধে কর্ডিলিও মারা যাবে, লিয়ারও মারা যাবে, ডিউ টু ওল্ড এজ লিয়ার মারা যাবে, এই দুঃখ সহ্য করতে না পারে। ফলে প্রতিটা শেক্সপিরিয়ান প্রোটাগনিস্ট এক ধরনের ডাইনামিক ক্যারেক্টার। এডওয়ার্ড দ্য সেকেন্ড একটা ডাইনামিক ক্যারেক্টার ইন দ্য সেন্স, যদিও গোটা প্লে জুড়ে সে একই রকম থাকবে, কিন্তু শেষে গিয়ে আমরা তার মধ্যে একটা মানে কিংশিপের রিয়েলাইজেশন দেখতে পাবো, বুঝতে পারবো তিনি বারবার বলছেন রাজা হিসেবে কি ভুল তিনি করেছেন। ফলে যদি এরকম পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে রাইট অ্যাবাউট এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ আ ট্র্যাজিক প্রোটাগনিস্ট, কেন এডওয়ার্ড দ্য সেকেন্ড একজন ট্র্যাজিক প্রোটাগনিস্ট, তখন তোমাকে এই অঙ্গগুলো দিতে হবে। এডওয়ার্ড দ্য সেকেন্ড ট্র্যাজেডির অংশটা কোথায় তিনি ট্র্যাজেডিটা করেছেন? তিনি ট্র্যাজেডিটা করে গেছেন অন্য জায়গাতে, জায়গাটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট, এটি হচ্ছে হ্যামারশিয়া। পাবলিক এবং প্রাইভেট গুলিয়ে ঘেঁটে ঘ করেছে। বলো পরিষ্কার? কিরে পরিষ্কার কি পরিষ্কার না বল? শুনতে পেলাম না তানিয়া। Right about Edward the second as a tragic, তারপর কি বলেন কোশ্চেনটা? এই করতে হবে। কোশ্চেন আমি বলে দেবো, রাইট অ্যান আর্টিকেল that Edward the second as a tragic protagonist বা as a tragic hero। যেমন ম্যাকবেথের কোয়েশ্চেন থেকে রাইট দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ বা ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক প্রোটাগনিস্ট, সেরকম এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ আ ট্র্যাজিক প্রোটাগনিস্ট। এরকম অনেকগুলো আছে, এডওয়ার্ড দ্য সেকেন্ড এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেগুলো আমি সবই বলে দেবো, চিন্তা কিচ্ছু নেই। কিন্তু তার আগে যে কনসেপ্টটা বললাম, সেই কনসেপ্ট অফ হ্যামারশিয়া এবং হিউব্রিস, এই দুটো বুঝেছ? বলো বুঝেছো কি বোঝনি? কি সবাই বুঝেছো? বাসির? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ বেশ, আমি এরপরে নাটকের বাকি চরিত্রদের একটু ইন্ট্রোডিউস করে দিই। তাহলে এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং পিয়ার্স গেভস্টনকে আমরা ইন্ট্রোডিউস করেছি। পিয়ার্স গেভস্টন ফ্রেঞ্চ নোবেলম্যান ফ্রম গ্যাস্টনি, আগেই বলেছি, ইন্টিমেট কম্প্যানিয়ন অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড। কুইন ইসাবেলারও কিন্তু একটা কিংলি হেরিটেজ বা লিনিয়েজ রয়েছে। She is the daughter of Philip the Fourth of the France and a wife of Edward the Second. এবং ইসাবেলা মাথায় রাখতে হবে, ইসাবেলাকে ফ্রান্সে পাঠায় এডওয়ার্ড দ্য সেকেন্ড উইথ মর্টিমার জুনিয়র বা ইয়াঙ্গার মর্টিমার, ফ্রান্সের রাজার সাহায্য নিয়ে ইংল্যান্ডে আসতে। এবং ইসাবেলা কিন্তু ব্যাক স্ট্যাপ করে, পিছন দিকে ছুরি মারে। সে বেসিক্যালি তার বাপের বাড়িতে যায়, সাহায্য নিয়ে আসে, এসে এডওয়ার্ড দ্য সেকেন্ডকেই আক্রমণ করে। সো it's a personal betrayal and political strategy. সো আমরা বলতে পারি কুইন ইসাবেলা কিন্তু তার উপরে যে নেগলেক্ট বা নেগলিজেন্স এডওয়ার্ড দ্য সেকেন্ড করেছিলেন, তার এই বন্ধুকে ভালোবেসে পিয়ার্স গেভস্টন তার একটা প্রতিশোধ নেয় কুইন ইসাবেলা। Though initially a loyal queen, she is gradually alienated by Edward's obsession with Gaveston. প্রথমে অত্যন্ত লয়াল ছিল, কিন্তু প্রথম কয়েকটা অ্যাক্টের পরে এত বেশি এডওয়ার্ড দ্য সেকেন্ড গেভস্টন করতে আরম্ভ করেন যে হয়তো কুইন ইসাবেলার সমস্ত ইন্টারেস্ট চলে যায়। অনেকে মনে করেন যে
এই নাটকের পার্সপেক্টিভে কুইন ইসাবেলার চরিত্রটা দুম করে পরিবর্তন হয়েছে। আসলে দুম করে পরিবর্তন হয়নি, মাথায় রাখতে গোটা নাটকটা একটা বছরের স্প্যান তৈরি হচ্ছে। The entire drama is dramatized within a span of 20 damn years, 20 বছর ধরে সেটাকে 3 ঘন্টা নাটকে ট্রান্সফর্ম করছেন ক্রিস্টোফার মার্লো। ফলে ন্যাচারালি তোমার মনে হতে পারে কয়েকটা জায়গাতে যে এটা একটু তাড়াতাড়ি নয়, তাড়াতাড়ি নয়, তোমাকে 20 বছরের পার্সপেক্টিভেই ভাবতে হবে। So transformation from a loyal wife into a political conspirator, একজন রাজনৈতিক ষড়যন্ত্রী, align with Mortimer Juliet, culminates in a role in her husband's deposition. হাজবেন্ডকে ডিপোজ করা মানে সিংহাসন থেকে তার রাজমুকুট কেড়ে নেওয়া, তাকে ডিপোজ করা বলে, অ্যাবডিকেশন বলে। And she is referred to as Isabella, Queen Isabella, and in the dialogue often as Madam, Lady or Isabel. Isabel বলে, সুইট ইসাবেল বলে অনেকগুলো লিখেছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। পরবর্তীকালে আমরা দেখবো ইসাবেল বলে একবার মকিংবার জুনিয়রও তাকে ডাকবে, যদিও প্রথম তাকে লেডি হিসেবে ডাকছিলেন। এছাড়াই গল্পের অন্যতম ইম্পর্টেন্ট চরিত্রের নাম হচ্ছে মকিমার জুনিয়র, ভেরি পাওয়ারফুল নোবেলম্যান, সেন্ট্রাল অ্যান্টাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে এই গল্পের মূল চরিত্র এডওয়ার্ড দ্য সেকেন্ড, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে তার বিরুদ্ধে যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে ইয়াঙ্গার মকিমার। তিনি রিপ্রেজেন্ট করছে কি? তিনি রিপ্রেজেন্ট করছে নোবেলম্যানদের, তিনি রিপ্রেজেন্ট করছেন ব্যারনদের, ইংলিশ নোবিলিটিকে, দ্য ব্যারনিয়াল রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য রয়্যাল এক্সেস। এক্সেস মানে বলা যেতে পারে হচ্ছে উদ্বৃত্ত, মানে উদ্বৃত্ত কখন তৈরি হয়? যখন এক্সট্রা পাওয়ার, যতটা রাজতন্ত্রের ক্ষমতা নেই তার থেকে বেশি ক্ষমতা যেন রাজতন্ত্রে আরোপিত হচ্ছে, তখনই মকিমার জুনিয়রের আবির্ভাব হচ্ছে। He becomes eventually Isabella's ally and eventual lover. খুব কাছের ভালোবাসার মানুষের হন, orchestrating Edward's downfall and assuming control over the kingdom. কিংডমের উপরে ভয়ঙ্কর তার ক্ষমতা, তার আস্তে আস্তে নিয়ন্ত্রণ বাড়তে থাকে, এবং মকিমারই মানুষ করে বলা যেতে পারে এডওয়ার্ড দ্য থার্ড কে, প্রিন্স এডওয়ার্ড, যে পরবর্তীকালে কিং এডওয়ার্ড হবে এবং যে বড় হওয়ার পরে এই ষড়যন্ত্রগুলোকে ধরতে পারবে। এবং এই নাটক শেষ হচ্ছে উইথ দ্য এক্সিকিউশন অর্ডার অফ ইয়াঙ্গার মকিমার। এডওয়ার্ড দ্য থার্ড রাজা হয়ে মকিমারকে এক্সিকিউট করার অর্ডার দেবে, মৃত অর্ডার দেবে। হিস্টোরিক্যালি এটা হয়েছিল। এবং এডওয়ার্ড এবং কুইন ইসাবেলাকে টাওয়ার অফ লন্ডনে ইমপ্রিজনমেন্টের অর্ডার দেবে, তুমি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, তোমাকে আমি মারলাম এবং আমার মাকে আমি টাওয়ার অফ লন্ডনে বন্দিনী করে রেখে দিলাম। এডওয়ার্ড প্রিন্স এডওয়ার্ড একটা অত্যন্ত ছোট্ট চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট চরিত্র। ফলে মর্টিমার জুনিয়রই হচ্ছে এই গল্পের কিন্তু আসল আর্ক ম্যাকিয়াভেলিয়ান ভিলেন। এখানে আমি একটা কথা বলবো ম্যাকিয়াভেলি কে ছিল তাই নিয়ে। তো যাই হোক, ইয়াঙ্গার মর্টিমার, younger Mortimer is the villain Machiavellian villain। ম্যাকিয়াভেলি কে ছিল রে? রেনেসন্স ফিগার হিসেবে ম্যাকিয়াভেলি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফিগার। ইনফ্যাক্ট ম্যাকবেথকেও একটা ম্যাকিয়াভেলিয়ান হিরো বলা হয়। নিকোলো ম্যাকিয়াভেলি একজন ফ্লোরেন্টাইন ডিপ্লোম্যাট ছিলেন, যিনি একটা বিকট টেক্সট সেই সময় লেখেন ম্যাকিয়াভেলি। He wrote a very famous text on that time known as the Prince মানে যুবরাজ। Prince published probably in 1508, Machiavelli 1469 to 1527, 1469 থেকে
1527 মধ্যে। তার মধ্যে ম্যাকিয়াভেলির প্রিন্স পাবলিশ হয় 1513। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা কি, এর আগে পর্যন্ত যারা যারা রাজা হতো তাদের ক্ষেত্রে এক ধরনের সেন্স অফ মরালিটি মেনটেন করতে হতো, যে ঠিক না ভুল, আমি কাউকে আমার এথিক্সের বিরুদ্ধে গিয়ে মারতে পারবো কি পারবো না, এটা কিন্তু রাজার কিছু নিজস্ব ওয়ার অফ এথিক্স ছিল। এই প্রথম এই প্রিন্স নামক গ্রন্থে ম্যাকিয়াভেলি যারা ইয়াং রাজা হবে নেক্সট সেশনে রেনেসাঁস টাইমসে, তাদেরকে পরামর্শ দেন দ্যাট দেয়ার ইজ নো মরালিটি ইন লাভ এন্ড ওয়ার। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, ভালোবাসা এবং যুদ্ধে কোনো ধরনের এথিক্স বলে কিছু হয় না। যেমন করে হোক মারো, কনস্পিরেসি করে মারো, উড়িয়ে দাও, যেমন করে হোক যেত, জয়টাই শেষ কথা। এই যে ফর দ্য ফার্স্ট টাইম এই ইংলিশ কিংশিপে বা ইউরোপিয়ান কিংশিপে এই প্রথম রাজত্বের সঙ্গে, রাজত্ব কন্টিনিউশনের সঙ্গে মরালিটির যে বিচ্ছেদ ঘটলো, সেপারেশন অফ দ্য মরালিটি উইথ দ্য কন্টিনিউশন অফ দ্য কিংশিপ, এটা একটা বিরাট পরিবর্তন করে দিল। কারণ লোকেরা বিশ্বাস শুরু করলো তাহলে রাজত্ব চালাতে গেলে আর কোন ধরনের মরালিটি মেনটেন করতে হবে না, খুন করে হোক যেমন করে হোক আমাকে ক্ষমতা আগলে রাখতে হবে, যেটা আমরা এখন বর্তমানে দেখতে চাই। ক্ষমতাই হচ্ছে আসল, তার জন্য যা খুশি করে দিতে পারে। এটা কিন্তু অনেক আগে 1513-তে, কারণ তার আগে অব্দি মাথায় রাখতে হবে আমাদের সমস্ত ইনস্টিটিউশন গুলো অনেকটা রিলিজিয়াস ছিল, লোকে চার্চের কথা মেনে চলতো, তখনও বাইবেল was a very important text। কিন্তু নিকোলো ম্যাকিয়াভেলি এই মরালিটিকে সম্পূর্ণরূপে পৃথক করে দেন কিংশিপের আইডিয়া থেকে। বুঝতে পেরেছিস? মরালিটিকে কি করেন? কিংশিপের আইডিয়া থেকে পৃথক করে, আলাদা করে। এবং এর এই ম্যাকিয়াভেলিয়ান বলে একটা অ্যাডজেক্টিভের জন্ম হয়, যে সেই হিরো যে মরালিটির কোনো তোয়াক্কা করে না। হ্যাঁ করে না, মরালিটির তোয়াক্কা হ্যামলেটও করে না। এমনকি এডওয়ার্ড দ্য সেকেন্ড ইয়াঙ্গার মর্টিমার কোনো মরালিটির তোয়াক্কা করে না। সো হিয়ার হি ইজ আ ম্যাকিয়াভেলিয়ান অ্যান্টাগনিস্ট, ম্যাকিয়াভেলিয়ান ভিলেন। বুঝতে পেরেছিস? The younger Mortimer, a powerful nobleman and central antagonist, he becomes Isabella's ally and eventual lover. পরবর্তীকালে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। Edward's downfall and assuming control of the kingdom, his ambition, cunning and evilful downfall serve as a cautionary reflection on the unchecked political ascent. Unchecked political ascent, politics এর যে বলা যেতে পারে সিঁড়িতে এই যে উত্থান, এটা যে কি ভয়ঙ্কর হতে পারে, তার একটা বিরাট বড় ইনস্টেন্স। মানে উঠতে 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 দুম করে পতন হবে, তার একটা বিরাট বড় ইনস্টেন্স কিন্তু এস্টাবলিশ করে দিয়ে যায় ইয়াঙ্গার মর্টিমার। এছাড়া এই গল্পে রয়েছে এডওয়ার্ড দ্য থার্ড। এডওয়ার্ড দ্য থার্ড কে আমরা আগেই বলেছি অল্প খানিকক্ষণের জন্য আমরা তাকে দেখতে পাবো। এডওয়ার্ড দ্য সেকেন্ডের ছেলে, the adolescent son of Edward II and Isabella, and Prince Edward is introduced as a symbolic figure of hope and continuity, যে পরবর্তীকালে এই জেনারেশন কন্টিনিউ করবে। এডওয়ার্ড দ্য সেকেন্ডের পরেও রাজত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না এত খারাপ রাজত্বের পরে। এডওয়ার্ড দ্য থার্ড সমস্ত অর্ডার রেস্টোর করবে। এবং লাস্টে আমরা দেখবো he plays a very decisive role in re-establishing the royal authority by condemning Mortimer's regicide actions। regicide মানে যে কিংকে হত্যা করার চেষ্টা করে তাকে regicide বলে। regicidal তার যে অ্যাটেম্প্ট সেটাকে ধ্বংস করার চেষ্টা করে এই প্রিন্স এডওয়ার্ড দ্য থার্ড। গল্পের শেষে একটা ছোট্ট রোল আছে তার। এটা এই গল্পে প্রচুর নোবেলম্যান রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে ইয়াঙ্গার মর্টিমারের সাপোর্টে কাজ করেছে, এবং পিয়ার্স গিবসনকে তারা পাথের মানে চুল অব্দি তারা হেট করেছে। এরা কারা? এদের মধ্যে আছে যেরকম এডমান্ড আর্ল অফ দ্য কেন্ট,
এছাড়া এডমান্ড ইজ এ নোবেল ম্যান, কিন্তু এছাড়াও তার একটা অন্য পরিচয় রয়েছে, হি ইজ আ ব্রাদার টু এডওয়ার্ড। একটু আমি ডায়নামিক ক্যারেক্টারের কথা বলছিলাম, এই এডমান্ড দ্য কেন্ট, কেন্ট বলে কেন তাকে দেখা হচ্ছে, কারণ কেন্ট জায়গার নাম, একটা কাউন্টির নাম। মাথায় রাখতে হবে এই গল্পের এই যে বিভিন্ন নোবেল ম্যান, মকিমার, মকিমারের জায়গার নাম স্পেন্সার, এই যে ধরা যাক আর্ল অফ দ্য আরুন্ডেল, আরুন্ডেল বলছে, ব্যালডক, বিউমো, বার্কলি, এগুলো কিন্তু ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টি, ছোট্ট ছোট্ট গ্রাম, যেখানে এগুলো কিন্তু ভদ্রলোকদের আসল নাম নয়, এগুলো কেবলমাত্র টাইটেল। যদি ঘোষ বলে ডাকে, গোপালনগরের ঘোষ বলে যদি ডাকে, তাহলে আমি রিপ্রেজেন্ট করছি আমার জায়গাকে, সেই কাউন্টিকে, সেই গ্রামকে, বুঝতে পেরেছিস? সেই একই রকম ভাবে কেন্ট হচ্ছে আর্ল অফ দ্য কেন্ট, এডমান্ড হচ্ছে দ্য ব্রাদার অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড। এছাড়া আরো অনেকগুলো নোবেল ম্যান রয়েছে। রয়েছে স্পেন্সার জুনিয়র, ফর্মার সার্ভেন্ট অফ লেডি মার্গারেট ডি ক্লেয়ার। স্পেন্সার জুনিয়র বিকামস এডওয়ার্ডস ফেভারিট আফটার গেভস্টনের মৃত্যুর পরে খানিকটা ভালোবাসার জায়গা নেবেই স্পেন্সার জুনিয়র। এছাড়া অনেকগুলো আছে হচ্ছে তোমার লর্ড, যারা একদম পছন্দ করে না এডওয়ার্ড দ্য সেকেন্ডকে। এই যে ডায়লগ তো এডওয়ার্ড দ্য সেকেন্ডের সার্ভেন্ট হবে, কাছের লোক হবে, কিন্তু এই যে লর্ড বার্কলি, তারপরে বিশপ অফ কভেন্ট্রি, বিশপ মানে হচ্ছে রিলিজিয়াস পজিশন, এই গল্পে অন্য ইম্পর্টেন্ট রিলিজিয়াস পজিশনে আছেন আর্ক বিশপ অফ ক্যান্টারবেরি, ইংলিশ চার্চের যিনি প্রধান বলা যেতে পারে। হি প্লেজ আ ভেরি ক্রুশিয়াল রোল ইন দ্য অপোজিশন, কারণ মাথায় রাখতে হবে তখন ইংল্যান্ডে এই চার্চ এবং মানে কিংশিপ প্রায় একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে চলত, ঠিক আছে, একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে চলত। এবং এই আর্ক বিশপ অফ ক্যান্টারবেরি প্লেজ আ ক্রুশিয়াল রোল in this uh, uh, in this opposition, অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করেন এই অপোজিশনে। বেশ, আর ছোট্ট ছোট্ট কথা, রয়েছে, হরবয় রয়েছে, হেরাল্ড মানে মেসেঞ্জার রয়েছে, এবং রয়েছে অন্যতম ইম্পর্টেন্ট চরিত্র যার নাম হচ্ছে লাইটবর্ন। লাইটবর্ন is a chilling Italian assassin, একজন যাকে মকিমের ভাড়া, তখনকার দিনে প্রচুর পরিমাণে হায়ার্ড মার্ডার থাকতো। বুঝতে পারবি ম্যাগনেট যখন ব্যাঙ্গে মার্ডার করার কথা ভাবে, হায়ার্ড গান, হায়ার্ড মার্ডার। একজন চিলিং ইটালিয়ান অ্যাসাসিন sent by Mortimer to murder Edward II. And despite his pleasant sounding name, he is the embodiment of calculated brutality. নামটা মূলত লাইটবর্ন। লাইটবর্ন অ্যাকচুয়ালি মানে হচ্ছে যার জন্ম আলো থেকে। সেটানের আগের নাম ছিল হচ্ছে লাইটবর্ন, বেসিক্যালি লুথারের নাম ছিল লাইটবর্ন, কিন্তু পরবর্তীকালে সে একজন যেরকম লুসিফার সেটানে রূপান্তরিত হয়, লাইটবর্নও সেই সিম্বল নিচ্ছে। এছাড়া এই আর্ল অফ পেমব্রোক, পেমব্রোকসম্যান, ছোট্ট ছোট্ট অনেক চরিত্র রয়েছে, কিন্তু মেন চরিত্র হচ্ছে এরা, এই এডওয়ার্ড দ্য সেকেন্ড, পিয়ার্স গিবসন, কুইন ইসাবেলা, মর্টিমার, ইয়াঙ্গার মর্টিমার, প্রিন্স এডওয়ার্ড দ্য থার্ড, এডমন্ড দ্য আর্ল অফ দ্য কেন্ট। ছোট্ট ছোট্ট চরিত্রে আছে এই লর্ড বার্কলি, অ্যাবট অফ নিথ, এটা বেসিক্যালি কিং এর বিপক্ষে কথা বলছে। আর বিশপ অফ ক্যান্টারবেরি, যার কাছ থেকে কিং তার সমস্ত সম্পত্তি নিয়ে নিচ্ছেন। এই নোবেল ম্যান এবং কিং এর মধ্যে ঝগড়া চলছে, এবং তার সুযোগ নেবে এই ইয়াঙ্গার মর্টিমার নোবেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে, এবং আলটিমেট তার পক্ষে জয়েন করবে হচ্ছে ইসাবেলা, কুইন ইসাবেলা। বলো মোটামুটি চরিত্রগুলো সম্পর্কে তোমরা জানলে।
পরিষ্কার হয়েছে এতদূর? চরিত্রগুলোর নাম মনুশ্রী বলো কি বলছো? না না স্যার কিছু বলিনি। আচ্ছা বেশ, তাহলে চরিত্রগুলোর নাম মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা গল্পে টেক্সটের মধ্যে ঢুকছি। এবার আমরা টেক্সটের মধ্যে ঢোকার চেষ্টা করব। মাথায় রাখো, এই টেক্সটের গল্পের সঙ্গে এই যে ঐতিহাসিক ঘটনা, মানে এডওয়ার্ড দ্য সেকেন্ডের ইটসেলফ যে ঐতিহাসিক ঘটনা দেখাবো, এটা লিস্ট করে যেটা আমাদের দিয়ে দেবো। এডওয়ার্ডের বার্থ, গেভস্টনের এডওয়ার্ডের হাউস হোল্ডে আসা, তার সঙ্গে বড় হওয়া, ডেথ অফ দ্য এডওয়ার্ড দ্য ফার্স্ট 1307, নোবেলদের সঙ্গে যুদ্ধ, এইগুলো তো আসল হিস্টোরিক্যাল ইভেন্ট, এগুলো তো ঐতিহাসিক ভাবে সত্যি, তো এগুলো একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড। ফলে আমি স্টোরিটা বলতে বলতে মোটামুটি ঐতিহাসিক ঘটনাগুলো অল্প অল্প করে করতে থাকবো, ঠিক আছে? So let us comment the act-wise plot summary of the play. এই গল্পের Act 1 is about the return of Gaveston and the rise of the courtly conflict. যদি একটা ডায়াগ্রাম বা চার্ট করার চেষ্টা করি, তো আমরা দেখব বেসিক্যালি যে এডওয়ার্ড দ্য ফার্স্ট, সে ছিল এডওয়ার্ড দ্য সেকেন্ডের বাবা। হি ওয়াজ আ স্ট্রং ডিসিপ্লিনারিয়ান ইন দ্য কোর্ট। তিনি ডিসিপ্লিনে বিশ্বাস করতেন এবং তিনি যেটা করেন, হি ব্যানিশড গেভস্টন। তার ছেলের উপর একটা ব্যাড ইনফ্লুয়েন্স পড়ছে বলে তিনি গেভস্টনকে ব্যানিশ করে দেন এবং ফ্রান্স কোথায় পাঠান? ফ্রান্সে একটা আইল্যান্ডে এক্সাইল করে দেন, EXIL। যেরকম তখনকার দিনে আমাদের আন্দামান দ্বীপপুঞ্জে এক্সাইল করে দিত, সম্পূর্ণ অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কে পাঠায়? এডওয়ার্ড দ্য ফার্স্ট। এবার এডওয়ার্ড দ্য সেকেন্ড যে মুহূর্তে রাজা হয়, হওয়ার সঙ্গে সঙ্গে গেভস্টনকে নিয়ে চলে আসে। এই গল্প শুরু হচ্ছে সেটা দিয়েই। গেভস্টন এডওয়ার্ড দ্য সেকেন্ডের মানে হাতে টিপে পাগল হয়ে যাচ্ছে, বলছে তুমি আমাকে ডেকেছো, আমি এক্ষুনি আসছি এডওয়ার্ড। So the play begins with death of Edward the First. Edward the First মৃত্যু দিয়ে শুরু হচ্ছে, and the ascension of his son Edward in the throne of the England. Ascension মানে হচ্ছে অভিষেক, ডেবিউ হচ্ছে প্রথমবার, থ্রোন বা সিংহাসনে উঠছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। And one of Edward's first acts as king is to recall his exiled favorite. তার বাবা যাকে পাঠিয়ে দিল এক্সাইলে, সেই পিয়ার্স গেভস্টনকে সে প্রথমবার ইংল্যান্ডে ডেকে পাঠাচ্ছে, বলছে এসো তুমি, whom he had been forced to send away during his father's reign. And Gaveston returns eagerly. Gaveston আসছে আনন্দে, anticipating wealth, power and indulgence. ক্ষমতার যে মোহ, যে লোভ, সেটা পেয়ে গেভস্টন উঠতে 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 আসছে। Gaveston is elated, dreaming of his lavish courtly entertainment. আমরা দেখবো Act 1 এ সে lavish কি কি courtly entertainment হতে পারে। সে বলছে যে আমি এরকম লোককে এভাবে নাচাবো, ডান্স করাবো। বেশ কয়েকজন গ্রিক স্যাটির প্লেতে যারা করে, তারা বিভিন্ন ভাবে they will perform various types of entertainments and influence over the king and share the kingdom with my dearest friend. আমার প্রিয় বন্ধুর সঙ্গে এটাকে শেয়ার করো।
Tensions heighten when Edward showers Gaveston with the titles and wealth, making him Earl of the Cornwall. এবার তারপরে কি হয়, এই নোবেলদের মধ্যে এবং এডওয়ার্ডের মধ্যে টেনশনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। কেন? এই যে টাকার বন্টন। কারণ এই সাধারণ একটা লোক, গিবসন তো কিলবর্ন, এরা বারবার বলছে, অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান। তারা যদি এরকম বিরাট টাইটেল এবং ওয়েলথ পেতে থাকে, তাহলে এদের রিপোর্ট, ফলে গিবসনকে অত্যন্ত ইম্পর্টেন্ট পজিশন এবার দেয়। সেই পজিশনের নাম কি? আর্ল অফ কর্নওয়াল। To the outrage of the nobles, বলে লাগিয়ে দেয়, the Bishop of Coventry, an old enemy of Edward and Gaveston, is humiliated and arrested. এবং এর মাঝখানে বিশপ অফ কভেন্ট্রিকে এই গেভস্টনের প্রেজেন্সে অত্যন্ত খারাপভাবে হিউমিলিয়েট করে। And throw off his golden mitre, rain his stole, and in the channel Christian him and you বলে তার গোল্ডেন যে ফেলে দাও, তার সমস্ত সোল মানে তার গায়ের যে রিলিজনের যে মানে ধ্বজা, সেটা নিয়ে নাও এবং নিয়ে তাকে আবার নতুন করে খ্রিস্টানি মানে তাকে বেসিক্যালি জলে চোবাও, যাকে নতুন খ্রিস্টানাইজেশন করে তাকে ওয়াইনের মধ্যে চোবায়। এই যে অ্যাকশন, দিস ভেরি অ্যাকশন, এই একটা অ্যাকশনের তো রিঅ্যাকশন থাকে। এই যে কাজটা, এটা ইংলিশ নোবেলম্যান ল্যাঙ্কাস্টার, ওয়ারউইক, মর্টিমার এবং পেমব্রোক, চারটে জায়গার অত্যন্ত পাওয়ারফুল চার নোবেলম্যানকে অত্যন্ত রাগিয়ে দেয়। who view Gaveston as a corrupting influence, এরা গেভস্টনকে একটা করাপ্টিং ইনফ্লুয়েন্স হিসেবে দেখতে শুরু করে, যে এ কিন্তু রাজাকে করাপ্ট করছে, খারাপ করে দিচ্ছে, ভুল জানিয়ে যাচ্ছে। The result is lower birth and his disrupting impact on the traditional power hierarchy at the court. তারা এই যে তাদের লোয়ার বার্থ এবং তার যে ডিস্রাপটিভ ইম্প্যাক্ট, তার এগেইনস্টে ডিসরাপটিভ ইম্প্যাক্ট মানে পুরো মানে সিংহাসনটাকে টলমল করে দিচ্ছে, মানে এদিক ওদিক করে দিচ্ছে। মানে এই গেভস্টনের মতো একটা এত টাকার সম্পত্তি দিয়ে দিচ্ছে, লোয়ার বার্থের লোক রাইজ করছে। তখনকার দিনে লোয়ার বার্থের লোক রাইজ করা মানে ইংলিশ মনার্কি ক্ষেত্রে একটা বিরাট বড় একটা খারাপ ব্যাপার। এখন তো পার্লামেন্টারি ডেমোক্রেসির পার্সপেক্টিভ থেকে আমরা দেখছি যে এটা অতটাও কাজ নয়, কিন্তু সেই সময়কার দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টাকে বুঝতে হবে। So they are saying, if you love us, my lord, যদি আমাকে আপনি ভালোবাসেন, then hate Gaveston, তাহলে গেভস্টনকে ঘৃণা করুন। Act 1 Scene 1, সে প্রথম বলছে, if you love us, my lord, then hate Gaveston. And the nobles confront Edward and demand Gaveston's exile. তারা এডওয়ার্ডকে কনফ্রন্ট করে এবং তাকে বলে এক্সাইলে আবার পাঠাতে হবে। এই সময় গল্পে আসেন কুইন ইসাবেলা, যে যার সঙ্গে নোবেলদের এত ভালো ভাব হয় কেন? কারণ দেখতে হবে কুইন ইসাবেলাও এই ধরনের ফিলিং এর দ্বারা আক্রান্ত, সেটা কি নেগলিজেন্স, সেও নিজেকে নেগলেক্টেড ফিল করছে। এডওয়ার্ড দ্য সেকেন্ড তাকে দেখে না, এডওয়ার্ড দ্য সেকেন্ড তাকে ছেড়ে গেভস্টনের দিকে। ফলে এই দুই মানে যুদ্ধবান প্রতিপক্ষ, একদিকে এডওয়ার্ড দ্য সেকেন্ড এবং গেভস্টন, একদিকে নোবেলম্যান, তাদের মধ্যে নোবেলম্যানের পক্ষে কুইন ইসাবেলা যায়। তার কারণ এডওয়ার্ড দ্য সেকেন্ড কোনোভাবেই তাকে পাত্তা দিচ্ছে না, একসঙ্গে মা হওয়া সত্ত্বেও তাকে কোনো রকমের পাত্তা দিচ্ছে না। গেভস্টন করে চলেছে। এই ইনফ্যাক্ট কোয়েশ্চেন অফ এক্সামিনেশনে 5 মার্কসে পড়ে যে দ্য থিম অফ দ্য হোমোসেক্সুয়াল লাভ, এডওয়ার্ড দ্য সেকেন্ডের একটা এক্সাম্পল অফ দ্য হোমোসেক্স, সেই সময়ের একটা হোমোসেক্সুয়াল লাভের একটা অদ্ভুত টেক্সট হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। তো সেইটাও থিম হিসেবে এডওয়ার্ড দ্য সেকেন্ডে এসছে, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে। তোমরা এগিয়ে নিয়ে যাবো। So Queen Isabella also feels neglected by the kings of the Seychelles, সব সময় গেভস্টন করছে, এতে তিনিও অত্যন্ত বিরক্ত। It shows the early seeds of her future betrayal. Shows মানে পতন করে, মানে প্রথম বকিত করে যে এই যে সিডস মানে এই যে বীজ, বিট্রেয়ালের বীজ এই প্রথম বকিত করে। Under pressure from both Parliament and the clergy, Edward
reluctantly agrees to banish Gaveston to Ireland, but seeks ways to ensure his return. তাহলে এডওয়ার্ড গেভস্টনকে মানে এই ভয়ঙ্কর চাপে পড়ে এডওয়ার্ড প্রথমে রাজি হয় গেভস্টনকে আয়ারল্যান্ডে পাঠাতে, বলে আর পারছি না, বাট সিক্স ওয়েজ টু এনশিওর হিজ রিটার্ন, কিন্তু তারপরে আবার কোনোভাবে তাকে আনবো তার জন্য সে চেষ্টা করতে থাকে। এবং কি হয়, একটা যুদ্ধ হবে, আমরা দেখবো সেখানে যেহেতু এডওয়ার্ড সেকেন্ড জিতবে, আবার ফেরত আনবে। The act ends with Edward reluctantly agreeing to banish Gaveston under pressure. এডওয়ার্ড এবং কুইন ইসাবেলার প্রেসারে সে পাঠাচ্ছে, giving him the title of the governor of Ireland. ভাবো আয়ারল্যান্ড তখন একটা ব্যানিশমেন্টের প্লেস হিসেবে ইউজ করা হতো, যেরকম আমাদের আন্দামানকে ইউজ করা হতো, কারণ সেটা অনেকটা দ্বীপের মতো, অনেকটা দূরে। So giving him the title of the governor of Ireland as a consolation. এবং তিনি বললেন যে দি গভর্নর অফ আয়ারল্যান্ড ইন মাই সিট, আমার তুমি আয়ারল্যান্ডের গভর্নর অফ আয়ারল্যান্ডকে চালাও, and there am I fortune call thee home, যখন আমার দেশে ফিরবে তখন তুমি এই সবের দায়িত্ব নেবে। অ্যাক্ট 1 সিন 4, তখন এডওয়ার্ড দ্য সেকেন্ড আশা রাখছে যে যে ফিরবে গেভস্টন। So this particular Act 1 establishes the central conflict of the play, the মূল conflict কি, the tension between royal prerogative and the baronial authority, কে ক্ষমতা থাকবে, ব্যারনের ক্ষমতা থাকবে, baronial authority যারা নোবেলম্যান তারা, রয়্যাল প্রেরোগেটিভ নাকি রাজা নিজে। This complicated by the king's personal attachment, এটা আরো বেশি কমপ্লিকেট হয়ে যায়, কারণ রাজা ব্যক্তিগতভাবে তার রয়্যাল যে ডিউটি তাহা পালন না করিয়া সে ব্যক্তিগত দায়িত্ব পালন করতে অনেক বেশি উৎসুক। এইটাই হয়ে গেছে মূল সমস্যা। বলে পরিষ্কার কি পরিষ্কার নয়, তোমরা বুঝতে পারছো এখনো পর্যন্ত? দিস ইজ দ্য অ্যাক্ট 1। অ্যাক্ট 1 কি হলো, গেভস্টন ফিরলো এডওয়ার্ড দ্য সেকেন্ডের কাছে, তার ফ্রম এক্সাইল যেখানে পাঠিয়েছিল এডওয়ার্ড দ্য ফার্স্টের অর্ডারে তাকে সে এক্সাইলে পাঠানো হয়েছিল। সে ওয়েলথ চায়, পাওয়ার চায়, ইন্ডালজেন্স চায়, সেটা সে হলিলকির মধ্যে দিয়ে জানাবেও আমাদেরকে, আমরা দেখবো সেটা পরবর্তীকালে। ফিরবে এবং ফিরে এসে তার ইংলিশ নোবেলম্যান ল্যানকাস্টার, ওয়ারউইক, মর্টিমার এবং পেমব্রার ভয়ঙ্কর বিরুদ্ধে যাবে, তাদের সঙ্গে বিরাট সমস্যা হবে। কুইন ইসাবেলা এদের সঙ্গে জয়েন করবে, এদের প্রতি ফিলিং এক্সপ্রেস করবে, এবং ফাইনালি যেটা ঘটবে, এদের বিরাট চাপে পাঠিয়ে বাধ্য হবে। কে বাধ্য হবে? এডওয়ার্ড দ্য সেকেন্ড বাধ্য হবে আয়ারল্যান্ডের গায়ে পড়ে গেভস্টন। ফলে এই অ্যাক্টটা হচ্ছে এক ধরনের টেনশনের অ্যাক্ট, এক ধরনের মানে পার্সোনাল এবং পলিটিক্যাল, এই দুটো গুলিয়ে ফেলা, পার্সোনাল পাবলিক, এই দুটো গুলিয়ে ফেলা একটা মানুষের গল্প। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? কিরে ক্লিয়ার না ক্লিয়ার নয় বল, মাইক্রোফোন বল। বেশ, এগুলো পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছি। বলো। বলছি এডওয়ার্ড এর মধ্যে পাওয়ার দ্বন্দ্ব চলছে, সেটা একটু না, এইটার কথাই আমি বলছিলাম যে পাওয়ার এন্ড প্যাশনটাই হচ্ছে, অ্যান্ড্রিকে হচ্ছে পলিটিক্স, অ্যান্ড্রিকে হচ্ছে বেসিক্যালি পার্সোনাল এন্ড পলিটিক্যাল। এবার পাওয়ার এন্ড প্যাশন নিয়ে দ্বন্দ্বটা কি? এডওয়ার্ড দ্য সেকেন্ডের ক্যারেক্টারের মধ্যে কিন্তু কোন ধরনের পাওয়ার নিয়ে দ্বন্দ্ব নেই, তার পাওয়ারের প্রতি কোনো মোহ নেই, তার লোভ নেই। পাওয়ারের প্রতি যার লোভ রয়েছে তার নাম হচ্ছে ইয়াঙ্গার মর্টিমার, এবং পরবর্তীকালে ইসাবেলা। এবার ব্যাপারটা হচ্ছে প্যাশন মানে
প্যাশন মানে হচ্ছে লাভ, ফ্যাসিনেশন টুয়ার্ডস সাম পার্সোনাল অবজেক্ট। আমি ব্যক্তিগতভাবে গিবসনকে ভালোবাসি, তো গিবসন হচ্ছে আমার প্যাশন, তার প্রতি আমি হোমোইরোটিক লাভে আবদ্ধ। এবার এই এডওয়ার্ড দ্য সেকেন্ড যে প্লেটা, ক্যারেক্টার এডওয়ার্ড দ্য সেকেন্ড নয়, যে প্লে নাটকটা এডওয়ার্ড দ্য সেকেন্ড, এই পাওয়ার এবং প্যাশনের মধ্যে কনফ্লিক্ট। তার কারণটা হচ্ছে এই, আর কারণ এটা কখনোই হতো না এরকম যদি না এই গল্পের নায়ক একটা কি হতো। মাথায় রাখতে হবে, এটাই পাশের বাড়ির মন্টু হতো, মকিন্দম ঘোষ হতো, তাহলেও এরকম সিরিয়াস কনফ্লিক্ট হতো না। কারণ আমি আমার প্যাশন, আমি আমার লাভকে পার্সু করবো, এটা তো আমাদের ফ্যামিলি আটকাতে পারে, আমার চারপাশের বন্ধু বান্ধব আটকাতে পারে যে না এরকম একটা কাজ করিস না, কিন্তু এর ফলে দেশের কোনো ফলে না। কিন্তু একজন কিং, তার কিছু রয়্যাল ডিউটি থাকে, তার ইমেজ থাকে কনসার্ভ করে। প্রাইম মিনিস্টার, একটা দেশের প্রাইম মিনিস্টার তো চাইলেই সে নিজের ইচ্ছের মতো সব কাজ করতে পারে না। তার ইচ্ছে হলো সে নিজের মতো করে এখন প্রেম করতে শুরু করবে, তাই না? তার আইডেন্টিটিটা এমনই থাকে, সেই কাজটা করতে দেবে না। এই জন্যই বলে যে তোমার রেসপন্সিবিলিটি, তুমি কোন একটা জায়গায় পৌঁছে গেলে তোমার রেসপন্সিবিলিটিটা এমন জায়গায় পৌঁছে গেলে যে তুমি কোন ধরনের পার্সোনাল জিনিসপত্র করতেই পারবে না, তোমার ইচ্ছে করতে পারবে না। এই শাহরুখ খান বারবার বলে যে শাহরুখকে প্রশ্ন করে লোকে যে তোমার কি সেই আগের দিল্লির জীবন লিড করতে ইচ্ছে করে না, যেখানে তুমি বসে বসে রাস্তায় যে কোনো সময় ফুচকা খেতে পারতে, তুমি বেরিয়ে যেতে পারতে ঘরের মধ্যে। শাহরুখ খান বলে না, এই জীবনটাকে আমি বেছেছি, I select this life of stardom. Right now I am the Bollywood's biggest star. আশা করলে বম্বের ধারাবি বস্তিতে যেতে পারি না ফুচকা খেতে, কিছুতেই পারবো না, কারণ আমি গিয়ে সেখানে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল নিয়ে ঝামেলা হয়ে যাবে। সেই একই জিনিস এডওয়ার্ড দ্য সেকেন্ড করছে। এডওয়ার্ডের চরিত্রের জন্য নয়, এই এডওয়ার্ড দ্য সেকেন্ড এন্টার প্লের স্ট্রাকচারটাই হচ্ছে দিস কনফ্লিক্ট বিটুইন, যেটা মাসির বলছে, পাওয়ার এন্ড দ্য প্যাশন। একই জিনিস বলা যেতে পারে, আমি বলছি পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল। পলিটিক্যাল হচ্ছে পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা, আর পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত প্যাশন। এখানে এডওয়ার্ড সেকেন্ড তো মানে ইজ অল কনসিয়াস অ্যাবাউট প্যাশন। সে বলতে যে আমার সমস্ত তুমি সিল নিয়ে নাও, কে বলছে আমার সমস্ত ক্ষমতা নিয়ে নাও, তো আমি করে দিচ্ছি গভর্নর অফ দ্য আয়ারল্যান্ড, বিশপ গভর্নমেন্টকে তোমার ভালো লাগে না, ওকে শাস্তি দিয়ে দাও। কিন্তু এ করে কি আর রাজত্ব চলে? দেশ উঠে যাবে? আমি যদি কালকে এসএসসি চেয়ারম্যান হই, আমি যদি মনে হয় তোদের সবাই চাকরি দিয়ে দেবো পাবলিক পোস্ট, আমি সবাই বললাম না তোমার চাকরি, তানিয়ার একটা চাকরি, বাসিরের একটা চাকরি, নীলুর একটা চাকরি, এই আর তার তার কি চাকরি লাগবে তোমাকে বলো তো, তালিকাটা করি, চলবে দেশ, চলবে দেশ তো লাটে উঠে যাবে। এই একই অবস্থা এখানে হচ্ছে, দ্য কনফ্লিক্ট বিটুইন পাওয়ার এন্ড দ্য প্যাশন। সেইটা কি গিভসন সমস্ত ক্ষমতা। আবার এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে এই পাওয়ারের দাবিদার অনেকে এই ক্ষমতা ইউজ করতে চাই ইয়াঙ্গার মকিমা, পলিটিক্যাল ক্ষমতা। এবং এডওয়ার্ড দ্য সেকেন্ড যেহেতু অত্যন্ত দুর্বল একজন রাজা, সে পার্সোনালি গিভসনকে সমস্ত সম্পত্তির অধিকার দিতে চায় এই ক্ষমতা দখল করতে। উইথ দ্য হেল্প অফ দ্য কুইন ইসাবেলা সে চলে এসেছে। বুঝতে পেরেছ? এইরকম এরা হচ্ছে বিভিন্ন ছোট ছোট পাওয়ার ব্লক যারা ক্ষমতা দখল করতে চায়, ম্যাকিয়াভেলিয়ান ভিলেন, যে এডওয়ার্ড সেকেন্ডকে সরিয়ে ক্ষমতায় বসতে চায়। এর ফলেই এডওয়ার্ড ইজ অল টর্ন বিটুইন পাওয়ার এন্ড দ্য প্যাশন। কি করবে সে? রাজার রাজত্ব পালন করবে, নাকি সে সারেন্ডার করবে এই নোবেলদের হাতে, দিয়ে বলবে যে ঠিক আছে আমি সমস্ত পার্সোনাল প্যাশনের জিনিসপত্রগুলোকে স্যাক্রিফাইস করলাম। সে করতে পারছে না, কারণ সে রাজা। এই হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ডের কনফ্লিক্ট বিটুইন দ্য পাওয়ার এন্ড দ্য প্যাশন। পরিষ্কার বাসী?
হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন গুলো নিয়ে নি, কোয়েশ্চেন গুলো নেওয়ার পরে যাবে আমরা তাহলে আজকে ক্লাসটা শেষ করবো। আমরা মানে পরে আমি এটা করবো একটা করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে অ্যাটেন্ডেন্সটা ঘোষণা করে দিচ্ছি একটু রেকর্ডের মাঝে। মনশ্রী দাস, যার নামটা আলাদা আছে, মনশ্রী দাস, বাসির মোল্লা মোল্লা, বৃষ্টি সাউ, দিশা আগরওয়াল, ফিরদৌসি সুলতানা, কবিতা দাস, কুলসুমা খাতুন নীল কর্মকার, দাস, রাজশ্রী মন্ডল, রিয়াশ্রী ঘোষ, রূপসা সাহা, সুফিয়া পারভিন, তানিয়া সেন, মৌমিতা জন এসেছিল, আরো 2-3 জন ছিল, 19 জন ছিল। আমি তাদের 3 জনের নাম পরে একটু আমাকে বলে দেবে। 16 জন এখনো পর্যন্ত ক্লাসে প্রেজেন্ট, এটা এই কয়ের মধ্যে থাকবে। বেশ, আমরা যেটা করবো, আমরা একটা করে অ্যাক্ট একটু মানে সামারি করে দেবো, দিয়ে আবার সেই অ্যাক্টের একটু টেক্সটের মধ্যে অল্প অল্প, আমাদের পুরো টেক্সট বলতে পারবো না, আমরা টেক্সটের মধ্যে গিয়ে অল্প অল্প করে যে ফ্লেভারটাকে একটু নেওয়ার চেষ্টা করবো। এই যে টেক্সটে আমরা দেখবো যে একেবারে গল্পের শুরুতেই যেটা ঘটবে সেটা হচ্ছে যেখানে পিয়ার্স গেটসন ঢুকবে এবং লুকটা তাকে এক্সপায়ার করে দিয়েছে। Has been a close companion of the new King Edward II since Edward II was a boy, unquotably close for many. In fact, the last king, Edward's father, Edward I, had banished Gaveston from the kingdom in February 1307. তাকে ব্যানিশ করল। তো সে এসে বলবে, এডওয়ার্ডের চিঠি পড়তে পড়তে গেভস্টন বলে, "My father is deceased. Come, Gaveston, and share the kingdom with thy dear friend." ওর বাবা মারা গেছে, এসো কিং। ভাষাটা লক্ষ্য করো, একজন রাজা বলছে কি যে কাম গেভস্টন, এসো গেভস্টন, এন্ড শেয়ার দ্য কিংডম, যেন নিজের বাড়ির সম্পত্তি এসো এবং এই কিংডম তুমি শেয়ার করো উইথ দাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধুর সঙ্গে। এটা হয় না, রাজার একটা ডিউটি থাকে যে চাইলেই তোর সঙ্গে কিংডম শেয়ার করতে পারে না। এই দিয়ে শুরু হবে। আমরা পরের দিন আমরা করে টেক্সটটাও দেখবো এবং তারপরে আমরা আবার অ্যাক্ট 2 তে বলো। এডওয়ার্ডের হিউব্রিস বলতে পারো, এক্সেসিভ প্যাশন বা এক্সেসিভ পার্সোনাল লাভ টু গেভস্টন। গেভস্টনের প্রতি ভয়ঙ্কর ভালোবাসা, এটাই হচ্ছে দা হ্যামারশিয়া। হিউব্রিস বলতে পারবো না, হিউব্রিস মানে আছে, হিউব্রিস মানে হচ্ছে এক্সেসিভ প্রাইড। এর মধ্যে করে প্রাইড ফাইট নেই। তো হ্যামারশিয়া ট্র্যাজিক ফ্ল হচ্ছে এক্সেসিভ প্যাশন। বুঝতে পেরেছো? বলো রূপসা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, আর কারোর কোনো প্রশ্ন এডওয়ার্ড II কেন্দ্র করে? বেশ, যেহেতু নেই, আমরা ক্লাসে এইখানে রেকর্ড বন্ধ করছি।